যেটা দেখার কথা ছিল বা যেটা আমরা আন্দাজ করেছিলাম সেটাই দেখেছে এশিয়া কাপ 2025-এর ফাইনাল। এক্স্যাক্টলি ওয়ান্স এগেইন চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। পাকিস্তান ইন্ডিয়া ফাইনাল 41 বছরের ইতিহাসে প্রথমবার। এক প্রেসে ফাইনাল এরকম একটা আন্দাজ করা হয়েছিল, কারণ গ্রুপ পর্বে এই পাকিস্তানকে ইন্ডিয়া সিম্পলি ধুয়েছিল, কিন্তু ফাইনালটা তেমন হতে দেয় নাই পাকিস্তান। ক্রেডিট যায় দলটার প্রতি, ক্রেডিট যায়, কিন্তু ম্যাচটা কি তারা জিততে পারতো না? যে টাফ টাইমটুকু তারা ইন্ডিয়াকে দিতে পেরেছে সেই ম্যাচটা তারা জিততেও পারতো, জবাব দিতে পারতো মাঠে। কারণ ইন্ডিয়া পাকিস্তানের সাথে হাত মিলায় না, কথা বলে না, একই পাতে খায়ও না, একই মাঠে খেলে। কত নাটক, কত কিছু। এইসব নাটকের জবাব আমরা খুঁজবো না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দেবে না? ইন্ডিয়ান সরকার তো বলেই দেয় হাত মেলানোর দরকার নেই, যাও খেলো, ট্রফিও নেওয়ার দরকার নেই, শুধু প্লেনে তুলে বাসায় চলে আসো। নানান কাহিনী, সব কাহিনীর জবাব আমরা খুঁজবো, কারণ আমরা হাত মিলাই। আমরা ট্রফি না পেলেও আমাদের সামনে কফি আছে, আমরা কফি খাই, কফি পাই। স্বাগত জানাচ্ছি এনেকবা টিভির স্পোর্টসে। হাসান মাহাদি আপনাদের সাথে আছি, আর আমার সাথে প্রতিদিনের মতনই আমার পছন্দের দুজন মানুষ আছেন আওয়ার ভেরি ওন মিস্টার এম কায়সার। কায়সার ভাই স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং লেজেন্ডারি ওপেনার বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হ্যান্ডসাম হাং জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই স্বাগত। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি আমার পেছনে তার বাধা, নাইলে আমি হাত মিলাইতাম, আপনাদের সাথে বুক মিলাইতাম, কিন্তু এটা সুযোগ পাচ্ছি না এই মুহূর্তে। আমি চলে আসি আপনার। প্লিজ কাম। কায়সার ভাই আসবেন না? কায়সার ভাই আসার দরকার নাই, কায়সার ভাই থাকুক, বাট আমরা মিলাই হাত, না কায়সার ভাই? আমরা শুধু হাত মিলাই না, আমরা বুকও মিলাই। ভদ্রতা মিনিমাম। সত্যি কথা কি, ইজ আ ওনার আমাদের, মানে যে কোনোভাবে একটা ভদ্রতা, যদি ইসলাম মুসলিম ওই যে একটা মুসাফা করাটা, এনার্জি সায়েন্স বলে এখন, এনার্জি ট্রান্সফার হয়, নেগেটিভ চলে যায়, আর তার মধ্যে মিনিমাম তো একটা প্রোটোকল থাকা উচিত, যেটা আপনি স্টার্টিংয়ে বলে দিলেন। ওটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো। কায়সার ভাই বিস্তারিত আলাপই করেন, জাভেদ ভাই তুলেই দিয়েছে বিস্তারিত আলাপের রাস্তাটা। ফাইনাল নিয়ে কি আর কথা বলবো? ম্যাচ অ্যানালাইসিস তো হয়েছে অনেক, কিন্তু আমরা নাটক নিয়ে একটু অ্যানালাইসিস করি। না, নাটক নিয়ে যেটা হয়েছে সেটা তো আমি এই অনুষ্ঠানেও আগে বলেছিলাম যে দিস ইজ নট ক্রিকেট। ক্রিকেট একটা জিনিস সবচেয়ে বড় শেখায় কি, সৌহার্দ্য শেখায়, আপনার স্পিরিট শেখায়, এবং শেখায় যে ভালো মানসিকতা। এই কারণে ক্রিকেটের আগে কিন্তু একটা শব্দ যোগ করা হয়, যে আপনি দেখবেন যে জেন্টলসম্যান গেম। তো যে পর্যায়ে আপনি পুরো এশিয়া কাপে এই পাকিস্তান এবং ইন্ডিয়াকে নিয়ে যে হাত না মেলানো অথবা উৎসব করা বা উল্লাস করা, ম্যাচ উইকেট পাওয়ার পর যেরকমভাবে আপনি উল্লাস করেছেন পাকিস্তানের একজন ক্রিকেটার, তারপরে আপনি হাফ সেঞ্চুরি করার পর তিনি ব্যাটকে ট্রিগারের মতো বানিয়ে বন্দুকের স্টাইলে যেটা উদযাপন করেছিলেন, এইসব কোনো কিছু কিন্তু আপনি ক্রিকেটের সঙ্গে যায় না। ক্রিকেটে যে জিনিসটা হলো যে এখানে খেলা হবে, দুই পক্ষ খেলবে, এক পক্ষ হারবে, এক পক্ষ জিতবে, এবং দিন শেষে সবাই হ্যান্ডশেক করে মাঠ থেকে বেরিয়ে যাবে। দিস ইজ দ্য স্পিরিট অফ দ্য গেম। সো স্পিরিট অফ দ্য গেম নিয়ে যদি আপনি খেলাটা না খেলতে পারেন, তাহলে হয়তো সেখানে আপনি প্রতিপক্ষ হিসেবে একজন জিতবে এবং প্রতিপক্ষ হারবে, কিন্তু ম্যাচ আপনি জিতবেন ঠিকই, কিন্তু মন বা হৃদয় জিততে পারবেন না। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। হয় কি মাহাদি, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, আপনি যত ভালো খেলোয়াড় হন না কেন, আপনি যদি ভালো মানুষ না হতে পারেন, তাহলে কিন্তু সেই মর্যাদা কোনো অংশে পাবেন না। সো খেলার অন্যতম একটা অনুষঙ্গটা হলো যে আপনাকে ভালো খেলতে হবে, ভালো আচরণ করতে হবে, এবং সবশেষে দিন শেষে আপনাকে কিন্তু ভালো মানুষ হতে হবে, এবং সেটার প্রক্রিয়া বা আপনাকে সেই অনুষঙ্গটা এখানে প্রমাণ করতে হবে। বাট আমরা এই আলোচনায় বা এই প্রসঙ্গে আপনি রাজনীতি টানার কোনো মানে হয় না। দু দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতা আজকের না, তাদের জন্মের পর থেকে আমরা জানি যে রাজনৈতিক বৈরিতা রয়েছে, এবং এটাকে যখন এই রাজনৈতিক বৈরিতাকে আপনি ক্রিকেটের মাঠে নিয়ে আসবেন, তখন কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেট। এবং আরেকটু যদি বিস্তারিত বলি, তাহলে ক্রিকেট যারা ভালোবাসেন তারা কষ্টটুকু পান। আমি পাকিস্তানকে সাপোর্ট করব বা আমি ভারতকে সাপোর্ট করব, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে আমাকে ক্রিকেটকে পছন্দ করতে হবে এবং ক্রিকেটকে সাপোর্ট করতে হবে। তো সেই ক্রিকেট যদি ক্ষতিগ্রস্ত হয় দিন শেষে, তাহলে জিতলো কে? আপনি ট্রফি জিতেন আর একজন ট্রফি যদি হেরেও যায়, আমি মনে করি না যে সেখানে বড় কোনো ব্যবধান হবে। বড় ব্যবধানটা হবে ক্রিকেট যদি ক্ষতিগ্রস্ত হয়। সো যে প্রক্রিয়ায় পুরো এশিয়া কাপে এবার খেলা হয়েছে এবং দু দল যে আচরণ করেছে, তাতে আমি মনে করি যে ক্রিকেট হ্যাজ বিন কিল্ড। এবং আমার অনুমানটা হলো যে নেক্সটে এই দু দল তো আপনি বলে দিয়েছে যে তারা আপনার বিশ্ব যে আসর যেগুলোতে থাকবে সেখানে হয়তো তারা খেলবে, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ তারা খেলবে না। এটাও আবার আমি এটার সাথে যেতে চাই না যে আপনি আমার সাথে সব কিছুই করছেন, আমার সাথে থাকছেন, খাচ্ছেন, একসাথে পড়ছেন, কিন্তু আপনি আমার সাথে কথা বলছেন না। তো এই জিনিসটা ঠিক, মানে আমি ঠিক বুঝলাম না যে এই আচরণের মানেটা কি। আপনি যদি আমার সাথে কথা বলতে নাই চান, আপনি যদি আমার সাথে হ্যান্ডশেক করতে নাই চান, দেন ওয়াই ডু ইউ কাম টু প্লে? আপনি বয়কট করেন,
আপনি এটা বর্জন করতে পারেন, আপনি এটা বাদ দিতে পারেন, কিন্তু এসে আপনি যে আচরণগুলো করছেন সেটা আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট চাইল্ডিশ এক ধরনের আচরণ হয়ে যাচ্ছে। তো ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তারা নিশ্চিতভাবে তারা সেখানে যারা রয়েছেন তারা কেউ শিশু নন, তারা প্রত্যেকে কিন্তু ম্যাচিউর্ড। সো যে ঘটনা ঘটছে এবং দিনে দিনে যে একটা ছোট্ট, দেখুন শুরুটা হয়েছিল কি যে হ্যান্ডশেক করবো না, কিন্তু তারপর কি হয়েছে যে আমি ট্রফিও নিব না তাদের কাছ থেকে। তো দুদিন পরে আর কি হবে, যে এর চেয়ে বাজে কোনো জিনিস আমরা হয়তো দেখতে পাবো কি না, আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে মনে হচ্ছে যে পুরো জিনিসটা ক্রমশ যে জটিলতার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল, সেই জটিলতার সমাধান হয়নি। ভারত জিতেছে, কিন্তু সেই জটিলতাটা পাকিস্তান এবং ভারতকে কেন্দ্র করে ক্রিকেট বৈরিতার যে জটিলতাটা ছিল, সেই জটিলতা কিন্তু রয়েই গেল। জাভেদ ভাই, আর এশিয়া কাপের কি দরকার আছে? মানে এশিয়া কাপ এই টুর্নামেন্টটার কি আর কোনো দরকার আছে? আমি একটু অ্যাড করি, একটা ভালোবাসার বা রেসপেক্টের বার্তা দেয় স্পোর্টসটা, নট অনলি ক্রিকেট, সব কিছু। তো ওই একটা জায়গায় আমার মনে হয় যা আমরা হয়তো ম্যাচিউরড ব্রেন, আমরা অ্যাডজাস্ট করে নিব, কিন্তু আমার ছেলে বলেন বা আরও বলেন, এটার মধ্যে একটা জিদের জন্ম দেয়। কিন্তু একটা খেলার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে একটা যুদ্ধ বন্ধ হয়ে যায়, একটা রিলেশন ঠিক হয়ে যায়, অনেক ভুরি উদাহরণ আছে। তো ওই একটা জায়গায় উল্টা আমরা খেলার মাধ্যমে এটাকে আমরা শত্রুতে পরিণত হচ্ছে। এটা কিন্তু শুধু নট ইন্ডিয়া পাকিস্তান, যেহেতু পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই মেসেজ যাচ্ছে, যারা ক্রিকেট ফলোয়ার বা যারা ক্রিকেট ফ্যান বা যারা স্পোর্টস লাভার। কেন আজকে আমরা টেন্ডুলকার, কেন আমরা মেসিকে এত পছন্দ করি? আমাদের দেশে প্লেয়ারও না, কিন্তু আমরা কী রেসপেক্ট দিই? বিকজ ওই যে কাছে স্টার্টিং বললেন যে মাঠের বাইরে মানুষ ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। মুরলি যেমন বলে আমি অনেক ভালো খেলি, সব ঠিক আছে, কিন্তু আমাকে যে প্লেয়াররা মানে রেসপেক্ট দিবে অ্যাজ এ ম্যান হিসাবে, ওটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো ওই একটা জায়গায় যখন আপনি একটা প্লেয়ারকে, সেটা যেই হোক, ইন্ডিয়ান হতে পারে, পাকিস্তানি হতে পারে, আপনি এভাবে আপনার পার্সোনাল টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনি স্পোর্টসে এসে ওটাকে কম্প্যাক্ট দিচ্ছেন, এটা খুবই দুঃখজনক। আমার মনে এটা হওয়া উচিত না। এটা সিরিয়াসলি আইসিসিকে মাথা কামানো উচিত, কারণ আলটিমেটলি তো হায়েস্ট, আমরা জানি ইন্ডিয়ান ডমিনেট, আইসিসিকে ইন্ডিয়ান ডমিনেট অনেক করে। তো ওই একটা জায়গায় দ্রুত এই পদক্ষেপ নেওয়া উচিত। কেন এটা ভালো বার্তা দিচ্ছে না স্পোর্টসের জন্য? আইসিসি কিভাবে এখানে পদক্ষেপ নিবে? যেই ভদ্রলোক আইসিসি চালান বা আইসিসি চেয়ারম্যান, উনি তো অমিত শাহর ছেলে। অমিত শাহ বিজেপির মানে নরেন্দ্র মোদীর পরে সেকেন্ড ম্যান, তা তার ছেলে কি এই সিদ্ধান্ত নিতে পারে? নরেন্দ্র মোদী কালকে একটা জায়গায় কথা বলেছেন, মাঠে অপারেশন সিঁদুর, মানে তারা যেই সার্জিক্যাল স্ট্রাইক তো না, মোটামুটি যুদ্ধই করেছে তারা। তো এই যুদ্ধকেও মাঠের মধ্যে নিয়ে আসা, এটা তো শুধুমাত্র বিজেপির ভোটের রাজনীতির বাইরে আর কিছুই না। আর কিছু, রাইট। ওই জন্যই বলছি আমি যে এটা কিন্তু ইন্ডিয়ান বোর্ডকেও মাথা কামানো উচিত। কেন? বা সরকারকে। এটা আলটিমেটলি কিন্তু ওরা ক্ষতি হচ্ছে, আমাদের ক্রিকেটটা ক্ষতি হচ্ছে, স্পোর্টসটা ক্ষতি হচ্ছে, ইয়াং জেনারেশন মেসেজ পাচ্ছে, মানে সত্যতা তৈরি হচ্ছে। এখন হয়তো আজকে এটা প্লেয়ারদের মধ্যে হয়তো সীমাবদ্ধ, কিন্তু এটা পাবলিকের মধ্যে যদি হয়ে যায়, ব্যাপারটা খুবই ওয়ার্স হয়ে যাবে। ইভেন যদি ধরা আছে না, ইন্ডিয়ান ফ্যান বাচ্চা, আমার ছেলে লাইক ইন্ডিয়ান সাপোর্ট, ওর বন্ধু পাকিস্তানি সাপোর্ট, কালকে দেখছিলাম কে খুব ওদের মধ্যে তর্ক হচ্ছে, ও ছক্কা মারছে, ও চিল্লাচ্ছে, এরকম হচ্ছে। তো এটা আলটিমেটলি কিন্তু খুব খারাপ বার্তা দিচ্ছে, এটা কোনো শুভকর বার্তা না। আমি একটা জিনিস এখানে একটু যোগ করতে চাই। আপনি যে বললেন যে ক্রিকেট মাঠে বা খেলার মাঠে যুদ্ধ, আমি এটার সাথে বিশ্বাস করি না। খেলার সঙ্গে যুদ্ধের কোনো তুলনাই হয় না। অনেকে বলেন না যে পাক ভারত ক্রিকেট যুদ্ধ, আমি এটা পছন্দ করি না। আমার পাক ভারত, আপনি ক্রিকেট ম্যাচ, একটা খেলা কখনোই যুদ্ধের আপনার মতো হতে পারে না। ইটস জাস্ট এ গেম। আপনি একটা 20 ওভারের ম্যাচ খেলছেন, আপনি একটা 50 ওভারের ম্যাচ খেলছেন, আপনি একটা 5 দিনের টেস্ট ক্রিকেট খেলছেন, আপনি একটা 90 মিনিটের ফুটবল ম্যাচ খেলছেন। তো একটা ফুটবল ম্যাচ কখনোই আপনি কিন্তু যুদ্ধ হতে পারে না। এটা স্রেফ একটা খেলা। যুদ্ধ অনেক বড় জিনিস, জীবন অনেক বড় জিনিস। এই কারণে আমি সাংবাদিক হিসাবে সবসময় বিশ্বাস করি, অনেকে অনেক সময় লেখেন না যে লজ্জাস্কর হার বা লজ্জাজনক হার, হারে কোনো লজ্জা নেই, হারে কোনো লজ্জা নেই। লজ্জা রয়েছে কোথায় জানেন? লজ্জা রয়েছে দুর্নীতিতে। তো দুর্নীতিতে লজ্জা রয়েছে, কিন্তু আপনি হারে কোনো আপনি খেলায় হারছেন, খেলায় পার্টিসিপেট করছেন, একদল হারবে একদল জিতবে, এটা তো স্বাভাবিক বিষয়। এটা তো জাস্ট আপনি সেটাকে শুধুমাত্র স্পোর্টস হিসাবে যদি নিতে পারেন এবং নেওয়ার ক্ষমতাটুকু যদি আপনার হৃদয়ে আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এই জটিলতাগুলো মুক্ত হয়ে যায়। এই কারণে স্পোর্টসই হলো একমাত্র খেলা, আমি আবার বলছি, স্পোর্টসই হলো একমাত্র খেলা এবং একমাত্র ইভেন্ট যেখানে আপনি খেলতে নামার আগে প্রতিপক্ষের সাথে হাত মেলান এবং আপনি খেলার পরেও, আপনি জিতলেও পরাজিত যিনি হচ্ছেন তার সাথে আপনি হাত মেলান। তার মানেটা কি জানেন? মানেটা হলো যে আমরা এক ছিলাম, মাঠে যতক্ষণ খেলেছিলাম ততক্ষণ আমাদের মধ্যে একটা ডিফারেন্স ছিল, এবং যখন আমরা খেলাটা শেষ হয়েছে তখন আবার কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এক হয়েছি। তো যে খেলা আপনাকে এই মানসিকতা তৈরি করে দেয়, সেই খেলাকে আপনি যুদ্ধের রূপ দিবেন কেন? সো এটার পুরোপুরি তার যুদ্ধের রূপ কারা দিচ্ছেন, যেটা আপনি ব্যাখ্যা করেছেন একদম পারফেক্ট। এই যুদ্ধের রূপ দিচ্ছেন যারা রাজনীতিকে ব্যবহার করে
খেলাকে এই রাজনীতির মধ্যে জড়িয়ে ফেলতে পারেন এবং খেলাটাকেও রাজনীতির একটা অনুষঙ্গ হিসেবে প্রমাণিত করার চেষ্টাটুকু করেন। সো আমি কখনোই বিশ্বাস করি না যে খেলা রাজনীতির কোনো দিন বা অংশ হতে পারে অথবা রাজনীতির একটা পুরো পরিপূরক হতে পারে। দুটোর জায়গা আলাদা। আপনি ভাই রাজনীতি করেন, রাজনীতি নিয়ে থাকেন, আমরা খেলা পছন্দ করি, খেলা নিয়ে থাকি। সো এই ইকুয়েশনটা যখনই আপনি একটা সমীকরণ নিয়ে আসবেন, এই সমীকরণে যখনই আপনি বিশ্বাস করতে শুরু করবেন তখনই আপনি মুক্তি পাবেন। আদারওয়াইজ আমার মনে হয় না যে মানে পাক ভারত ম্যাচ বা আপনার এই ধরনের রাজনীতি জড়িয়ে ফেলা কোনো খেলার মধ্যে সেটা থেকে আমরা খুব আশু কোনো মুক্তি পাবো। এক্স্যাক্টলি। আর যদি মনেই করেন যে এখানে রাজনীতি রাখবেন তাহলে খেলতে নাই আসেন, নিজেদের অ্যাথলিটদের বা প্লেয়ারদেরকে অনেক হয়েছে বাসায় বসিয়ে রাখেন। অনেক হয়েছে। আপনি এশিয়া কাপে এর আগে কিন্তু আপনি শ্রীলঙ্কা বয়কট করেছে এশিয়া কাপ, ইন্ডিয়া বয়কট করেছে, পাকিস্তানও খেলা নেই, পাকিস্তানও বয়কট করেছে। তো সেটার আমি মনে করি যে সেই বয়কট সেভাবে করলে অনেক ভালো, কিন্তু আপনি এরকম ভাবে মাঠে নাটক না করে এসে নাটক করার তো কোনো মানে হয় না। ইম্প্যাক্ট আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বাজে ইম্প্যাক্ট তৈরি হয়। জাভেদ ভাই, যেই ম্যাচটা আমরা যেভাবে চিন্তা করেছিলাম, পাকিস্তান ওভারঅল এই পুরো টুর্নামেন্টে যেরকম ব্যাটিং করেছে ইন্ডিয়ার বিপক্ষে আমরা দেখলাম যে ডিফারেন্ট। তাদের ওপেনিং পার্টনারশিপ মেবি 87 রানের ওপেনিং পার্টনারশিপ, সাহিবজাদা ফারহান একটা দারুণ নক ক্যারি করছিলেন, সব কিছু মিলিয়ে 113 রানের মাথায় গিয়ে দ্বিতীয় উইকেট, পরবর্তীতে 146 রানে অল আউট, মানে শেষের 9 উইকেট পড়েছে 33 রানে। একটা জায়গায় ছিটকে গিয়েছে, যেটা আমরা গত শোতে বলেছিলাম। আমি বলেছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, আপনি বলেছেন যে কীভাবে জয় হতে পারে পাকিস্তান। আমি একটা হচ্ছে স্টার্ট ভালো করতে হবে, স্পিনারকে হ্যান্ডেল করতে হবে। ওরা ফাস্ট বল বুমরা বা যেই হোক ওরা হ্যান্ডেল করতে পারবে, কিন্তু স্পিনার একটু স্লো উইকেট, আর ওদের এমন ভ্যারাইটিস, কুলদীপ যাদব বলেন বা পাটেল বলেন বা চক্রবর্তী বলেন, তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় পাকিস্তান ওই একটা কারণে হ্যান্ডেল করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে উইকেট আমার কাছে মনে হয়েছে যে একটু ফাঁসা ছিল, কিন্তু ওপেনাররা বা টপ অর্ডার যে দুইজন এমন কমফোর্টেবল ব্যাটিং করেছে, ওটা পরের প্লেয়ারকে মেসেজ পায়নি। ওরা মনে করেছে ওরা ফ্লোতে গিয়েছে। ওরা যে শাহিন শাহ আফ্রিদি বলেন বা মাঝখানে যে 33 রানে 7 উইকেট বা 6 উইকেট, 9 উইকেট, তো ওই 9 উইকেটের জায়গাটা ওরা জানে না যে এখানে পিক করতে পারে না। 160-70 রান ভালো রান, এত টপ স্টার, ওরা 200 চিন্তা 175 সবাই বলছিল যে এনাফ রান, 175 175 রান। হ্যাঁ, ওই নর্মাল ব্যাটিং করতো আরামসে 170 হতো আরামসে, মানে আরাম হতো। ওই জায়গাটা তারা মাথায় নিয়ে নিয়েছে 200 না করতে পারলে জিততে পারবো না, ওই জায়গায় পাকিস্তান হেরে গিয়েছে। আমি মনে করি যে এখানে আপনার ক্যাপাবিলিটির একটা বিষয় ছিল। আপনি দেখবেন যে তারা শুরুটা ভালো করেছিল, পাকিস্তানের আপনার ওপেনাররা শুরুটা ভালো করেছিলেন। ইভেন পাকিস্তান এত কম রানের মধ্যে নিয়েও বোলিংটাও শুরুটা ভালো হয়েছিল। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে শুরুটাই সব কিছু না, শেষটাই আসল। আপনি শুরু তো ভালো করতেই পারেন, কিন্তু আপনার ফিনিশিংটা কিভাবে দিচ্ছেন সেখানে নির্ভর করবে যে আপনি ম্যাচে কত দূর যাবেন। পাকিস্তান যে 33 রানে 9 উইকেট হারিয়েছে, সেখানে যতখানি না আপনার ওই আমি মনে করি যে ইন্ডিয়ান স্পিনারদের কৃতিত্ব ছিল, তার চেয়ে বেশি দুর্বলতা ছিল পাকিস্তানি ব্যাটারদের। যে এইভাবে এই স্পিনারদেরকে শেষের দিকে এসে কীভাবে ফেস করতে হবে বা কীভাবে মোকাবেলা করতে হবে, তারা সেই ক্যাপাবিলিটি, আমি সহজ অর্থে যদি বলি, সেই ক্যাপাবিলিটি এই পাকিস্তান দলের মধ্যে নেই। আমি একটু অ্যাডও করে দেই এই আলোচনার মধ্যে যে কুলদীপ যাদব তার প্রথম 2 ওভারে কনসিড করেছেন 27 রান, পরের 2 ওভারে 7 রান দিয়ে 4 উইকেট। মানে এটা কি বলে, তাসের ঘরের মতো একটা ব্যাটিং লাইনআপ এভাবে ভেঙে পড়বে। এই কারণে বললাম তাদের কি মানে বাংলাদেশ মেনিয়ে হয়েছে। আমি একটু অন্যভাবে বলি, সেটি হলো যে ফিরে আসাটাও কিন্তু স্পোর্টসে অনেক বড় একটা লড়াই। আপনি সামনে থেকে যদি আপনি যে কোনো রেস যদি জিতে যান, তাহলে সেখানে আপনি কৃতিত্বটুকু তেমনভাবে পাবেন না। কিন্তু আপনি যদি 100 মিটার রেসে ধরুন আপনি প্রথম 20 মিটার আপনি পিছিয়ে রয়েছেন, আপনার সামনে রয়েছে কিন্তু বাদবাকি সব প্রতিপক্ষ, এই দূরত্বটা যদি আপনি কাভার করে ওই 100 মিটারটা জিতে যান, তাহলে আপনি হবেন কিন্তু আসল উইনার। ভারতের এই দলটার মধ্যে, ক্রিকেটারদের মধ্যে সেই টেন্ডেন্সিটা রয়েছে যে শুরুতে আমরা যেভাবে পিছাই থাকি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অথবা আপনি দিন শেষে, খেলা শেষে কিন্তু আমাকেই জিততে হবে। তো কুলদীপ যাদবের সেই ওই স্পেলটাও কিন্তু আমার কাছে সেরকমই মনে হয়। প্রথম 2 ওভারে 27 রান দিয়েছেন, তারপরে তিনি কিন্তু 4টি উইকেট তুলে নিয়েছেন, 1 ওভারে তুলেছেন 3টি উইকেট। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আপনি যেভাবে শুরুটা করেছিলেন, যে এর আগে যে 2বার মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ভারত এই টুর্নামেন্টে, সেখানে খুব ম্যাড়ম্যাড়েভাবে ভারত জিতে গিয়েছিল এবং এই ম্যাচে পাকিস্তান একটু প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি একটু অন্যভাবে বলি, আমি মনে করি যে ভারত একটু রসিয়ে জেতাটা যেটা বড় বিষয় আছে না, আমার কাছে মনে হচ্ছে যে ভারত এই ম্যাচে একটু রসিয়ে জিতেছে। যে 146 রান চেস করতে গিয়ে তারা শুরুতে 2 উইকেট, 10 রানে 2 উইকেট হারিয়ে ফেলেছে। তারপরে দেখুন এই ম্যাচটা তারা আরো ডিপে নিয়ে গিয়েছে, একদম পুরো শেষ ওভারে তারা নিয়ে দুর্বল হাতে ছিল, দুর্বল হাতে তারা ম্যাচ মানে একদম খুব ভালোভাবে করে তারপরে তারা শেষ ওভারে গিয়ে ম্যাচটা জিতেছে। ফিনিশিংটা কাকে দিয়ে টেনেছে, যেটি বললাম যে তারা একটা মেসেজ দিতে নেমেছিল এখানে। ফিনিশিংটা তারা করেছে হারিস রৌফকে দিয়ে, যে
হারিস রৌফ এর আগের দিন ম্যাচের কিন্তু আপনার ফিল্ডিং করার সময় ওই খুব একটা বাজে একটা বাদানুবাদে জড়িয়েছিলেন দর্শকদের সাথে এবং একটা বাজে অঙ্গভঙ্গি করেছিলেন, সেটারও একটা জবাব দিতে পেরেছে ভারত এই ম্যাচে, তাকে শেষ ওভারে ছক্কা টক্কা হাঁকিয়ে দিয়ে। সো বিষয়টা হলো সেটাই যে আপনি মুখে কি বললেন, আচার আচরণে কি করলেন, বা হাত দিয়ে কি ইশারা করলেন, অঙ্গভঙ্গি কি করলেন, ইট ডাজ নট কাউন্ট। এর কাউন্টটা কি হবে? পারফরমেন্স। সো এই জিনিসটাই আমি মনে করি যে পাকিস্তানের পুরো ল্যাকিংস ছিল এই টুর্নামেন্টে। এখানে এসে তারা ভারতকে জবাব দিতে গিয়ে যেটা করেছে সেটা হলো যে আপনি ওই অন্যান্য দিক থেকে বেশি একটু ভাবভঙ্গি দেখানোর চেষ্টা করেছে, মাঠে পারফরমেন্স করতে পারেনি, সেটাই তাদের করা উচিত ছিল, অ্যান্ড দে ফেইলড মিজারেবলি ইন দিস টুর্নামেন্ট। জাভেদ ভাই, ইন্ডিয়ার একটা বলার শট ছিল, একটা পেসার শট, ডেফিনেটলি হার্দিক পান্ডিয়া খেলতে পারেন নাই। একটা দুর্দান্ত অলরাউন্ডার যার পেস বোলিংটা, তিনি বোলিং ওপেন করছিলেন, রিঙ্কু সিং খেলেছেন। হ্যাঁ, রিঙ্কু সিং খেলেছেন এবং বোলিং ওপেন করেছেন শিবম দুবে। দুবে ইন জেনারেলি বোলিং করেন না, মানে পার্ট টাইম বোলার, অকেশনাল বোলার। এই দলে যখন প্রয়োজন পড়ে কোনো একজন রেগুলার বোলার যখন একটা প্রান্তে মার খান, তখনই আমরা শিবম দুবেকে দেখি তিনি বল করছেন। তিলক ভার্মা কালকে বল করেছেন, যেহেতু একটা বোলার শর্ট ছিল। সব কিছু মিলিয়ে ইন্ডিয়া দল তার বেস্ট সেট আপ নিয়ে নামতে পারে নাই। সেই জিনিসটাকে পাকিস্তান মানে ক্যাপিটালাইজ করতে পারলো না। এই বিষয়ে কারা কিন্তু ক্যাপিটালাইজ করা দরকার ছিল না। পাকিস্তান যে স্টার্টটা দিয়ে দিয়েছিল, যেটা কাসিম ভাই বলছিলেন যে রসায় কিন্তু প্রফেশনাল লেভেলে রসায় আর T20 ফরম্যাটে আপনি একবার ম্যাচ লাগাম চলে গেলে আপনার টানা ধরা খুব টাফ। তো কালকে ইন্ডিয়া যেটা বললেন কেন করেছে ইন্ডিয়া, আমি জানি না পান্ডিয়া কি ইনজুর্ড ছিল কিনা, ফাইন, কিন্তু তারা চিন্তা করে আমরা ব্যাটিং ডেপটা একটু বাড়াবো, যেহেতু স্লো উইকেট, এটা আমি মনে করেছি ইনজুরি না হয় ইজ ফাইন। পাকিস্তান মানে তারা তাদের স্পিনারদের উপর এত হাইলি রিলাই করেছে, দুবে যেহেতু উইকেটে হেল্প হবে, পান্ডিয়া যেমন নো ডাউট ভয়ানক ব্যাটসম্যান, বোলিং তো করেই দেন, ওই যে তারা পিওর একটা ব্যাটসম্যান নেই, তারা কিন্তু কোনো চান্স নেয় নেই। নাম্বার ওয়ান, কালকে ইন্ডিয়া এক্সট্রা অর্ডিনারি কিন্তু খেলেছে, প্রথমে 2 উইকেটে পরে যারা খেলেছে, তো ওই একটা 20 রানে তো প্রথম মানে 20 রানের মধ্যে 3 উইকেট, ওই উইকেটে ওইটাই। তো এটা সবচেয়ে বড় আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান হ্যান্ডেল করতে পারেনি, যেটা উনি বললো একদম মাথায় যে আমাদের স্টার্ট টপ মেসেজ যাওয়াটা সেম। কিন্তু আপনি দেখেন আমার কাছে মনে হয় বাংলাদেশ যে ব্যাটিং করেছে পাকিস্তানের সাথে সেম কিন্তু ফটোকপি হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ একদম একটা টপ করে চলে গেছে, একদম নিজেরা উইকেট সেম পাকিস্তান করেছে 200 করতে গিয়েছে। এটা আমার কাছে মনে হয় এটাই হচ্ছে খেলা, পলিসি মেকিং। টপ লেভেলে কিন্তু কোচিং কিন্তু কোনো স্কিল, কোনো কোচিং নাই। হয়তো আমার সঙ্গে একমত হবেন, আমিও কোচ 5 to 10%, কিন্তু এই মেসেজ দেওয়াটা কি এই উইকেট কিন্তু 70, 170 ভালো খেলবে, কিন্তু যখনই আমাদের টপ হয়ে গেছে এখন আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু করব না। যেমন আফ্রিদি বলেন, এরা সবাই এক্সট্রা অর্ডিনারি, শাহিন আফ্রিদি এক্সট্রা অর্ডিনারি খেলতে গিয়েছে, 6 মেরে একদম বল 2 টুকরা করবে, কিন্তু ও তো দিবে না, অ্যালাউ করবে না, ও তো মুখে দিবে না, কারণ ও জানে এই জন্য ভালো খেলবে ওইটা। আর পাকিস্তান জাস্ট অপোজিট করেছে। এই স্লো উইকেটে আপনি দেখেন রৌফ ও 140 একটা বলও মনে স্লোয়ার মারেনি, ওর পেজে উনি 140 ছক্কা খাওয়ার পর ছক্কা আগে, মানে টোটালটাই ওই জায়গায় পাকিস্তান 2 জায়গায় আছে। একটা হচ্ছে নিজেরা 170 করতে পারেনি, যেখানে তার 200 চিন্তা করতে গিয়ে বেশি, আর সেকেন্ড হচ্ছে রৌফ। আসলে ও যেভাবে উনি অ্যাটাক করছেন ওই উইকেটে সম্ভবই না। ফাইম আশরাফ ওই জায়গায় উনি একটা নর্মাল বলার, উনি বুদ্ধি করে দূরে দূরে শর্ট আপে, ওটা আবার ওরাও এক্সট্রা বুদ্ধি, তারাও মিড উইকেট খেলে, তারা কাট খেলে নেই, কারণ জানে কাট খেললে আমি 1 রান পাবো, মাঠ স্লো, তারা ওইটাকে টেনে মেরেছে ওই জায়গাটায়। আর রৌফ করেছে ওই বল স্লো ফুল টস 6, শর্ট অফ লেন্থ 6, যেখানে লং লেগ সামনে, 2টা পিছনে, মানে খুবই মানে আনসিভিলাইজ বোলিং। এক্সিলেটর চাপলে আপনি সাথে সাথে কিন্তু 150 কিলোমিটার স্পিডে কিন্তু চলে গেলেন, কিন্তু বিষয়টা হলো যে সেই 150 কিলোমিটার স্পিডে চলে গিয়েও আপনি নিয়ন্ত্রণটা যদি না রাখতে পারেন তাহলে তো অ্যাক্সিডেন্ট করবেন। পাকিস্তান দলের পেস বোলারদের সেই সমস্যাটা রয়েছে, তারা মনে করে যে শক্তি দিয়ে বোধহয় সব কিছু করা সম্ভব হবে, কিন্তু শক্তি দিয়ে না করে আপনার কিন্তু মাঝে মাঝে ভ্যারিয়েশন চিন্তা করতে হবে, আপনাকে কৌশলী হতে হবে, আপনাকে সেই ইন্টেলিজেন্সটুকু দেখাতে হবে। সেটা না করে যদি আপনি মনে করেন যে আপনি বোধহয় এখানে গায়ের জোরে নেমে গেছেন, এখানে কুস্তি রাইট, এবং কুস্তি করতে নেমে গিয়েছেন, তাহলে ধরেন আপনি এক ধরনের সমস্যা পড়বেন। এবং পাকিস্তান সেটাই যে করেছে। পাকিস্তানের বোলিং আপনি তারা সবসময় মনে করে থাকে যে তাদের বোলিংটাই সবচেয়ে বড় শক্তিশালী দিক, কিন্তু সেই সঙ্গে তাদের মনে রাখতে হবে যে তাদের বোলিংটাই সবচেয়ে ইনডিসিপ্লিন দিক। রাইট, এক্স্যাক্টলি। আপনার কাছে কি মনে হয় কায়সার ভাই যে তিলক ভার্মার যে ক্যাচটা হুসেন তালাত ছেড়েছেন, ওই মুহূর্তে একটা ক্রাঞ্চ মোমেন্ট যাচ্ছিল, 12 বলে 17 রানের এরকম একটা হিসাব, ওই ক্যাচটাও অনেকটা ভাইটাল হয়ে দাঁড়িয়েছে?
ক্যাচটা অবশ্যই ভাইটাল, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে ক্যাচ ধরতে পারলে তখন ভারতকে হয়তো তাদের এক্সট্রা প্রেশার পড়তো এবং ব্যাটিং এর আপনার যে কৌশলটা ছিল সেই কৌশলটা আরেকটু চেঞ্জ করতে হতে পারতো এবং শেষের দিকে যে লোয়ার অর্ডার হিসেবে যাদেরকে রাখা হয়েছিল তাদের উপর প্রেশারটুকু বাড়তে পারতো, তাদের কাজটুকু বাড়তে পারতো। অথচ দেখুন আপনি এই ম্যাচে রিঙ্কু সিং যিনি খেলেছেন তাকে নামতে হয়েছে শেষ ওভারে এবং একটা বল তিনি ফেস করেছেন, সেই বলে কিন্তু আপনার 4 মেরে তিনি কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছেন। সো প্রেশার ছিল না তার উপরে কোনো অংশে। আমি সবসময় যেটা বলি যে প্রেশার যদি আপনি প্রতিপক্ষের উপর না রাখতে পারেন তাহলে প্রেশার প্রতিপক্ষ আপনাকে চাপিয়ে দিবে। এখানে তাই হয়েছে। পাকিস্তান ভালো করছিল, ব্যাটিংয়ে ভালো করছিল এবং যেভাবে ভালো করছিল তাতে তাদের উচিত ছিল অন্তত 2 থেকে 6 নম্বর পর্যন্ত ব্যাটার যারা ছিলেন তাদের একজন যদি আরেকটু দাঁড়িয়ে যেতেন এবং শেষ ওভার পর্যন্ত থাকতে পারতেন তাহলে এটা কিন্তু আপনার 170 ইজি স্কোর হয়ে যেত। এখানে আপনি শুরুর 10 ওভারে যখন 87 করবেন তাহলে শেষের 10 ওভারে আপনাকে কেন আরও বেশি রান করতে পারবেন না? 9 উইকেট আপনার হাতে রয়েছে। সো পাকিস্তান জাস্ট লস্ট অ্যান অপরচুনিটি এবং আমি মনে করি যে এবং কোথায় অপরচুনিটিটা এসেছে ফাইনালের মতো ম্যাচে। তো সেটা তারা মানে জাস্ট আগের দিন বাংলাদেশ যেরকমভাবে পায়ে ডোলে মানে বাগান ডোলে এসেছিল, পাকিস্তানও এই সুযোগটাকে জাস্ট একদম ধাক্কা মেরে নিজের মানে ফেলে দিয়ে এসেছে। তো এত সুযোগ যদি আপনি ভারতের মতো একটা দলের বিরুদ্ধে পান, সেটা কাজে লাগাতে না পারেন, ব্যর্থতা তো আপনার। রাইট জাভেদ ভাই, আমি একটু সালমান আলী আগার ক্যাপ্টেন্সি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা কি মানে ওভারঅল তো এই পুরো টুর্নামেন্টে তার ক্যাপ্টেন্সির কোনো ক্লু আমি খুঁজে পাই নাই, তার পারফরমেন্স তো কিছু নাই, মানে মাঠে তাকে দেখে মনে হয় না যে সে একটা টিমকে লিড করার মতো অবস্থায় আছে। কালকেও একটা ডিসিশন, স্পিনারে ভালো করছে তুই সময় আরেক ওর করে দে, ও রফকে নিয়ে আসছে, রাইট ওই জায়গায় 16 না 17 রান দিয়েছে। তো ওইটাই বলছে এদের আমি সবসময় বিশ্বাস করি, আমি জানি না ওনার ডোমেস্টিকের কি পারফরমেন্স বা কিভাবে ক্যাপ্টেন্সি করে, কিন্তু পাকিস্তান টিমে এই টিমে আমার মনে হয় ভেরি পুয়ার ক্যাপ্টেন। যতই পাকিস্তান টিম অত ভালো খেলছে না, বাট এছাড়া আমি মনে করি ভেরি পুয়ার ক্যাপ্টেন। কারণ একটা ক্যাপ্টেনকে কিন্তু অলওয়েজ টপ পারফর্মার থাকতে হবে। ছোট্ট একটা উদাহরণ, আমাদের লিটন যখন পারফর্ম করছিলেন না তখন মিডিয়া বললেন সবাই ধুয়ে ফেলেছে, আর টিমে এফেক্ট ফেলে। কিন্তু সেম কিন্তু যখন এই পাকিস্তানের খারাপ করার পিছনে বড় কারণ হচ্ছে ক্যাপ্টেন, T20 ফরম্যাট, 109 স্ট্রাইক রেট, ইউ আর নো ওয়েয়ার, তখন একটা ভগল থাকে না, কারণ ড্রেসিং রুমে ডাউন হয়ে যায় ক্যাপ্টেন যখন ফ্রন্টে না থাকে। তো ওই একটা আমি মনে করি ভেরি পুয়ার ক্যাপ্টেন্সি। পাকিস্তানের অনেকগুলো কারণ এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন না হওয়ার, এটার মধ্যে ক্যাপ্টেন্সি একটা বড় কারণ। আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টে সালমান আলী আগার একটাই কাজ ছিল, টস করা। এছাড়া খুব সম্ভবত রাইট, এছাড়া আমার মনে হয় না যে ক্যাপ্টেন্সি তার কাছ থেকে বাকি আমরা কোনো কিছু পেয়েছি। ফাইনাল ম্যাচেও কিন্তু তার সামনে সুযোগ ছিল তারকা হওয়ার বা হিরো হওয়ার, যে বুঝিয়ে দেওয়ার উচিত ছিল যে দিস ইজ মাই ডে এবং আমাকে আজকে এই ভালো পারফরমেন্স করতে হবে। আচ্ছা তোরা ট্রফি নিবি না তাহলে আমরাই নিব, এই ব্যাপারটা এরকম হওয়া উচিত ছিল। সুযোগটা তার সামনে এসেছিল, কিন্তু তিনি যে কায়দায় যে শর্টস খেলে আউট হয়েছেন সেটা বোঝা যাচ্ছে যে শব্দটা আমি একটু আগে বললাম যে ক্যাপাবিলিটি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো পাকিস্তানের এই দলের অনেক খেলোয়াড়রা হয়তো ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচ জিততে হলে, ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাকে ডোমিনেট করে ম্যাচ জিততে হলে যে ধরনের ক্যাপাবিলিটির প্রয়োজন, সামর্থ্যের প্রয়োজন, স্কিলের প্রয়োজন, সেটা এই পাকিস্তান দলের একজন বা দুজনের রয়েছে, পুরো দলের কিন্তু নেই। এবং একজন বা দুজন সব ম্যাচে কিন্তু আপনাকে পারফরমেন্স দেখাতে পারবেন না। এক্স্যাক্টলি। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তানের বাইরে আমরা আসলে আমাদের দল নিয়ে একটু আলোচনা করি। আমাদের আফগানিস্তান সিরিজ শুরু হয়ে যাবে এবং ক্যাপ্টেন লিটন দাস খেলতে পারছেন না। জাকির আলী অনেককেই আফগানিস্তান সিরিজের জন্য ক্যাপ্টেন মনোনীত করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। যে খেলোয়াড়কে নিয়ে আপনি 11 জনের সুযোগ দেওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন, ও যখন ক্যাপ্টেনে যাবে তখন টিমের জন্য অবশ্যই এটা এফেক্ট হবে। খুব সম্ভবত ক্যাপ্টেন খুঁজে পাননি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, অথবা তাহলে এটা কেমন দল যার ক্যাপ্টেন খুঁজে পাওয়া যায় না, তার কখনো ভাইস ক্যাপ্টেন ঘোষণাই করা হয় না? এটা কোন দেশি ক্রিকেট কালচার? আমার লেভেলটা হওয়া উচিত না। বিষয়টা হলো কি যে আপনাকে একটু দূরের চিন্তা করতে হবে। আপনি শুধুমাত্র যদি একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে আপনার দল সাজান তখন এই ধরনের পরিস্থিতি আপনাকে পড়তে হবে। এই কারণে বলা হয়ে থাকে যে আপনাকে লং টার্ম চিন্তা মানেটা হলো আপনি পঞ্চবার্ষিকী চিন্তা করার প্রয়োজন নেই সরকারের মতো। আপনি জাস্ট 1 বছরে আপনার কোন কোন টুর্নামেন্ট রয়েছে, সেই টুর্নামেন্টে আপনি কি করতে চান, আপনার প্ল্যানটা কি, সেটা নিয়ে আপনাকে বছরের শুরুতে বসতে হবে এবং বিকল্পটুকু সেট করতে হবে। কোনো কারণে যদি অধিনায়ক ইনজুরিতে পড়েন তাহলে ভাইস ক্যাপ্টেন কে হবেন সেটাও কিন্তু সেট করতে হবে। সো প্রত্যেকটা পজিশনে আপনাকে 2 থেকে 3 জন খেলোয়াড় চুজ করতে হবে। এত হাজার হাজার খেলোয়াড় রয়েছেন বাংলাদেশ দলে, অথচ আপনার সামনে কেন বিকল্পটুকু নেই? তো যারা এই কাজটুকুর সাথে রয়েছেন তারা সেই কাজগুলি ঠিকমতো করছেন কিনা সেটার জবাবদিহিতা চাওয়ারও একটা সময় চলে এসেছে। সো আমার কাছে মনে হচ্ছে সেটাই, যে আপনি শুধুমাত্র টুর্নামেন্ট কেন্দ্রিক এবং একটা সিরিজ কেন্দ্রিক চিন্তাভাবনা যদি আটকে থাকে আপনার ক্রিকেট, তাহলে এই ধরনের সমস্যা আপনাকে অবশ্যই পড়তে হবে। আপনি জাস্ট শুধুমাত্র আমাকে বলেন
জাকের আলীকে আপনি ক্যাপ্টেন্সি দিয়েছেন, কোনো কারণে জাকের আলী যদি এই ম্যাচে ইনজুরিতে পড়েন, হু উইল বি দ্য ক্যাপ্টেন? এক্স্যাক্টলি, যেহেতু কেউ নেয় না তাহলে কে নিবে জাভেদ ভাই? তখন কি কোচরা কেউ ক্যাপ্টেন্সি করে দিবে? সেটা করবে না, সেটাই বললাম, যেটা আমি সবসময় বলি বাংলাদেশ 5 বছর চিন্তা করা উচিত এই টাইপের স্পেশালি টুর্নামেন্টের আগে 4টা ব্যাকআপ মাইন্ড থাকবে, যে কোনো কারণে আমাদের ক্যাপ্টেন ইনজুরি হলে ওকে বলে রাখবে, কেন আমাদের তো ক্যাপ্টেন তো ইজি না, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন অলওয়েজ চ্যালেঞ্জ, সেটা যেই হোক, একদম টপ টু বটম। ইমরান খান হলেও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন করতে হিমশিম খেতেন, কেন আমাদের অস্ত্র খুব কম, ছোট করছি না। তো ওই একটা জায়গায় আমার মনে হয় এখন আমরা এত ডিপ চিন্তা না করে আমরা পজিটিভ চিন্তা করি। দল ঘোষণা হয়ে গেছে, আমি চাই যে আফগান অনেক বড় চ্যালেঞ্জ হবে আমাদের জন্য, যদি আমরা ভালো পারফর্ম করি এটা আমাদের ওয়ার্ল্ড কাপে অনেক বড় এফেক্ট পড়বে। আমরা একটা জিনিস একটু মনে করে দিই, আমি একটু যোগ করে দিই, সেটা হচ্ছে যে আপনি সৌম্য সরকারকে এশিয়া কাপে নিলেন না, তার পারফরমেন্স খারাপ, কিন্তু আফগানিস্তান সিরিজে আবার তাকেই ডাকলেন। মানে কে কোন লাইন দিয়ে আসলে দলে ঢুকে? পারফরমেন্স দিয়ে তো দলে ঢোকার কোনো অপশন নাই বলে একজনকে ডেকে নেয়া, অফ ফর্ম প্লেয়ারকে ডেকে নেয়া। না, আমি খুব একটা অবাক হইনি এটাতে। কারণটা হলো যে একেবারে যে ফর্ম তার নেই সেটা আপনি বলতে পারেন না। উদাহরণ হিসেবে বলি, সেটি হলো যে সর্বশেষ যে দুটি এনসিএল এর টি20 ম্যাচ খেলেছেন, এনসিএল ইউ হ্যাভ টু কাউন্ট ইট as because আপনি তো আপনার সামনে আর কোনো ক্রিকেট নেই, আর আপনার অন্য স্টেজ নাই, আপনাকে এটার উপর কাউন্ট করেই তো কিন্তু আপনাকে দল ঠিক করতে হবে। এবং সেই দুটো এনসিএল তিনি একটাতে 33 বলে 65 রান করেছেন এবং একটাতে তিনি 45 রান করেছেন, সর্বশেষ যে ম্যাচে 45 রান করেছেন। সো আপনার সামনে বিকল্পই ছিল না, তাহলে তো আপনাকে নিতেই হবে, নাহলে তো আপনি 10 জন নিয়ে তো খেলতে পারবেন না, আপনাকে তো 11 জন দল করতে হবে। সো এটি গেল একটা দিক। আর যেটি বলছিলাম যে ফাইনালে দেখুন ভারত পাকিস্তানের বৈরিতা এমন পর্যায়ে পৌঁছেছে যাতে আপনি দেখবেন যে টস করার সময় রবি শাস্ত্রীর সাথে ওয়াকার ইউনুস ছিলেন কিন্তু, এবং রবি শাস্ত্রী প্রশ্ন করেছেন আপনার ভারতীয় অধিনায়ককে, আর ওয়াকার ইউনুস প্রশ্ন করেছেন আপনার পাকিস্তান অধিনায়ককে। দ্যাট মিনস পাকিস্তান কিন্তু আপনার অস্বীকৃতি জানিয়েছিল যে তারা রবি শাস্ত্রী যে তাদেরকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা যেন তাদেরকে না করতে হয়। এই কারণে বিকল্প হিসাবে এসিসি আপনি টস পর্বেও 2 জন কমেন্টেটরকে পাঠিয়েছে, হুইচ ইজ কোয়াইট অ্যাবসার্ড থিং। তাহলে এখন কি এই অ্যাবসলিউট ননসেন্স আই থিংক, তাই না? এখন কি এই পর্যায়ে পৌঁছাবে যে এই দুটো দল যদি কোনো টুর্নামেন্টে খেলে তাহলে পাকিস্তানের ব্যাটার যখন থাকবে তখন শুধুমাত্র কমেন্ট্রিতে পাকিস্তানের এই কমেন্টেটররা থাকবেন, আর ইন্ডিয়ান ব্যাটাররা যখন থাকবে তখন ভারতীয় এই কমেন্টেটররা থাকবেন। বললাম না যে আপনি জটিলতাটা আরও বাড়ছে। আপনি একজন আরেকজন দলের সঙ্গে খেলতে না পারার বিষয়টা খুবই ইজি ছিল একটা, কিন্তু এখন খেলতে এসে যে বাহানা এবং যে ঢং এবং যে ধরনের সিচুয়েশন তৈরি করা হচ্ছে তাতে জটিলতা আরও বাড়ছে। জাভেদ ভাই, এই জটিলতা থেকে পরিত্রাণ আমরা চাই। অফকোর্স অ্যাজ এ স্পোর্টসম্যান, নট অনলি ক্রিকেটার, আমরা সবাই তো স্পোর্টসকে লাভ করি, আর স্পোর্টস স্টার্টিংয়ে বললাম যে অনেক বড় মেসেজ দেয় ফর ফ্রেন্ডশিপ, তো এটা হওয়া উচিত না, এটা আমরা দ্রুত ঠিক হওয়া উচিত। তারপরে আপনি কালকে দেখুন মানে যে ধরনের ঘটনা ঘটেছে, আমি আমার সাংবাদিকতা জীবনে এই ধরনের কিন্তু অভিজ্ঞতার সামনে কখনো সম্মুখীন হয়নি, যে আপনি স্টেজ তৈরি করতে হয়তো খেলা শেষে 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এখানে 1 ঘন্টা বেশি হয়ে যাচ্ছে, আপনি কাউকে ট্রফি দিতে আসছে না। পরে যেহেতু ভারত বলেছিল যে তারা ট্রফিটা নাকভির কাছ থেকে, এসিসির চেয়ারম্যান যিনি, তার কাছ থেকে নেবে না, এবং তার আরেকটা বড় পরিচয় হলো যে তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছ থেকে তারা সেই ট্রফিটা নেবে না। তো এই কারণে নাকভি করেছেন কি, যে তিনি ট্রফিটা নিয়ে ড্রেসিং রুমে চলে গিয়েছেন, তার যে ড্রেসিং রুম সেই ড্রেসিং রুমে চলে গিয়েছেন, এবং ভারত এই টুর্নামেন্ট মানে চ্যাম্পিয়নশিপটা উপভোগ করেছে বা উদযাপন করেছে উইদাউট ট্রফি, এবং তারা একটা ট্রফি সামনে রেখে এরকম মানে একটা কাল্পনিক ট্রফি তারা চিন্তা করেছে। তো এটা আসলে ক্রিকেটের সঙ্গে যায় না। এই কারণে আমি বলি যে দিস ইজ নট ক্রিকেট, এবং মানে এই মানে জিনিসগুলি বন্ধ হওয়া উচিত। ইন্ডিয়া পাকিস্তান এই ক্রিকেট বৈরিতা তো না, যেটা বৈরিতা সেটা তো একদম বানিয়ে রাখা একটা জিনিস, সেটা না হোক। ক্রিকেট মাঠ অন্ততপক্ষে রাজনীতির নোংরামি থেকে মুক্ত থাকুক। আমরা ফেয়ার ক্রিকেট দেখতে চাই, আমরা ক্রিকেট উপভোগ করতে চাই। জাভেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আজকে ছিল আমাদের এশিয়া কাপের লাস্ট এপিসোড। কায়সার ভাই, আপনি তো প্রত্যেকটা এপিসোডে ছিলেন, যদি আমি ভুল না করে থাকি। আমি একটা এপিসোড একটু মিস করেছিলাম, একটা এপিসোড মিস করেছেন, কয়েকটা টাকা কম পেলেন এই কারণে। এনিগমা টিভি এবং এনিগমা টিভির ই স্পোর্টসকে একটু ধন্যবাদ জানাতে চাই যে এই খেলা দেখে আমরা নিজের মতামতটা যে জানাতে পেরেছি, এবং তারা আমাদেরকে এই মতামত সম্প্রচার করার বা প্রকাশ করার একটা সুযোগটা তৈরি করে দিয়েছে। এই কারণে এনিগমা টিভির ই স্পোর্টসকে ধন্যবাদ। এক্স্যাক্টলি, আপনাদের দুজনকেও ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দর্শকদের, যারা আমাদেরকে প্রতিদিন শুনেছেন, আমাদের এপিসোডগুলো দেখেছেন। এশিয়া কাপের বিশ্লেষণ আমরা করার চেষ্টা করেছি। ওয়ান্স এগেইন আমি থ্যাংক ইউ দিতে চাই আবু হুরাইরা তামিম ভাইকে, প্রতিদিন 11টার আগে আমাকে একটা ফোন করে মনে করিয়ে দেয় এবং রাতে আরেকবার মনে করিয়ে দেওয়া আজকে শো করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ এনিগমা টিভিকে স্পেশালি, যে তারা স্পোর্টসের সাথে এভাবে থাকার চেষ্টা করছে, স্পেশালি ই স্পোর্টস।
সেটা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে এবং আমি তো স্পেশালি প্রশংসা করব, কারণ এই ধরনের খ্যাপ থাকলে আমার জন্য ভালো, কায়সার ভাইয়ের জন্য ভালো, জাভেদ ভাইয়ের জন্য ভালো, একটু কম ভালো, বাট আমাদের জন্য বেশি ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমাদের সাথে যারা ছিলেন এখানে, যারা ক্রুরা কাজ করেছেন, ওভারঅল এই শোটাকে সুন্দর করার জন্য যারা ব্যাকএন্ডে কাজ করেন, তাদের সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমরা শেষ করছি বা সাইন অফ করছি আমাদের এশিয়া কাপের আজকের শেষ এপিসোড। আবারও কোনো নতুন টুর্নামেন্টে ই স্পোর্টস নতুন কোনো শো নিয়ে হাজির হয়ে যাবে। তখন যদি তামিম ভাই আমাকে ডাকে, ডেফিনেটলি আমাকেও দেখবেন আমাদের গেস্টদেরকে। শেষ করছি, আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।